পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা নিয়ে আজকে আমরা কথা বলবো। একটা ঘটনা যা শুরু হয়েছিল চরম বিশৃঙ্খলা দিয়ে আর যা কিনা গণতন্ত্রের ভিত্তিকেই নাড়ি দিয়েছিল। চলুন পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। তারিখটা ছিল ২রা এপ্রিল 2026। ভাবুন তো, একটা হাইওয়ে ব্লক করে দেওয়া হয়েছে আর সেখানে ৭ জন বিচারককে ৯ ঘণ্টা ধরে আটকে রাখা হয়েছে। এখন প্রশ্ন হলো, কারা করল এই কাজটা? কোনো দাগী আসামি বা অপরাধী? না, একেবারে সাধারণ মানুষ, শিক্ষক আর কৃষকেরা মিলে। কিন্তু সাধারণ মানুষ কেন এমন মরিয়া হয়ে উঠবে? কারণটা শুনলে সত্যি অবাক হতে হয়। কারণ রাজ্যের ভোটার তালিকা থেকে জাগমাচ ৬১ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আর গল্পটা এখানেই শেষ না, এর ওপর আরও ৬০ লক্ষ মানুষকে সন্দেহভাজন ভোটের হিসেবে ট্যাগ করে দেওয়া হয়। মানে তাদের ভোট দেওয়ার অধিকারও তখন ঝুলছে। তো সব মিলিয়ে রাজ্যের প্রতি ৬ জন ভোটারের মধ্যে একজন প্রভাবিত হয়েছিলেন। কিন্তু প্রশ্নটা হলো, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে এত বড় একটা ঘটনা ঘটল কি করে? এর উত্তরটা পাওয়া যাবে একটা বিশেষ প্রক্রিয়ার মধ্যে, যার নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সংক্ষেপে SIR। তো এই SIR জিনিসটা কি? এটা আসলে ভোটার তালিকা আপডেট করার একটা প্রক্রিয়া। কিন্তু এই ক্ষেত্রে প্রায় ২০ বছরের পুরনো রেকর্ডের সাথে বর্তমান তালিকা মেলানোর জন্য একটা সফটওয়্যার ব্যবহার করা হয়। আর আসল সমস্যাটা হলো, এই সফটওয়্যারটা আগে কখনো পরীক্ষাই করা হয়নি। এই ত্রুটিপূর্ণ অ্যালগরিদমের কারণেই জন্ম নেয় এক নতুন ক্যাটেগরি, সন্দেহভাজন ভোটার। কিন্তু কাদেরকে এই সন্দেহের তালিকায় রাখা হচ্ছিল? কিসের ভিত্তিতে? শুনলে মনে হবে কারণগুলো খুবই সামান্য, খুবই ঠুনকো। দেখুন, কি কি কারণে নাম বাদ পড়তে পারত। ধরুন, কারো নামের বানানে সামান্য তফাৎ আছে, যেমন মণ্ডল আর মণ্ডল। বা ধরুন, বাবা মা আর সন্তানের বয়সের ফারাকটা ১৫ বছরের কম বা ৪৫ বছরের বেশি। শুনতে একটু অদ্ভুত লাগলেও এগুলো তো অসম্ভব কিছু নয়, তাই না? কিন্তু এই সামান্য কারণগুলোই যথেষ্ট ছিল কারো ভোটাধিকার প্রশ্নের মুখে ফেলে দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এক সিনিয়র নির্বাচন কমিশনের কর্মকর্তাই সূত্র অনুযায়ী বলেছেন যে এই সফটওয়্যারটা ৯৫% সঠিক না ৬০% সঠিক তা নিয়ে আমাদের কোনো ধারণাই নেই। মানে কোনো রকম পরীক্ষা ছাড়াই এত বড় একটা কাজে এটাকে নামিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, তো সরকারিভাবে এই বিশাল কর্মকাণ্ডের পেছনে যুক্তিটা কি ছিল? চলুন এবার সেই উদ্দেশ্য আর তার বাস্তব ফলাফলের মধ্যেকার ফারাকটা একটু দেখি, কারণ এখানেই একটা অন্যরকম ছবি উঠে আসছে। দেখুন, একদিকে বলা হচ্ছিল এর লক্ষ্য হল ভোটার তালিকা থেকে অবৈধ অভিবাসীদের খুঁজে বের করে বাদ দেওয়া। বিজেপি নেতারা তো এমনও দাবি করেছিলেন যে ১ কোটির বেশি অবৈধ অভিবাসীকে বাদ দেওয়া হবে। কিন্তু অন্যদিকে ডেটা বলছে একেবারে উল্টো কথা। মুসলিম প্রধান এলাকাগুলোতে আনম্যাপড ভোটারের হার সবথেকে কম, আর সবথেকে বেশি আনম্যাপড ভোটার পাওয়া গেছে সেই সব এলাকায় যেখানে হিন্দু দলিত শরণার্থীরা থাকেন। মানে উদ্দেশ্য আর প্রভাবের মধ্যে একটা বড়সড় ফারাক দেখা যাচ্ছে। এই পুরো ব্যাপারটা তো শুধু কিছু সংখ্যা বা ডেটার বিষয় ছিল না, তাই না? এর পেছনে রয়েছে আসল মানুষ, তাদের জীবন আর তাদের সম্মান। এই প্রক্রিয়ার মানবিক ক্ষতিটা ছিল অসম্ভব। কারা কারা প্রভাবিত হয়েছিলেন সেই তালিকাটা একবার দেখুন। একজন কারগিল যুদ্ধের বীর মোহাম্মদ দোয়াল-আলী, বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষ, এমনকি বাংলার ঐতিহাসিক নবাবের বংশধরদেরও নাম ছিল। এখানেই শেষ নয়, রাজ্য সরকারের ২ জন মন্ত্রী, ডাক্তার, আইনজীবী, এমনকি যারা এই কাজটা করছিলেন সেই বুথ লেভেল অফিসারদের নামও বাদ পড়েছিল। মানে এটা কতটা নির্বিচারে হয়েছে তা এখান থেকেই স্পষ্ট। কলকাতা হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি শহীদুল্লাহ মুন্সি, যার নিজের নামও তালিকা থেকে বাদ পড়েছিল, তিনি বলেছেন এটা ছিল অপমানজনক এবং বেদনাদায়ক। ভাবুন একবার, একজন হাইকোর্টের বিচারককে নিজের নাম ফেরানোর জন্য মিডিয়ার সাহায্য নিতে হচ্ছে। তাহলে একজন সাধারণ মানুষের অবস্থাটা কি হতে পারে? এইসব ব্যক্তিগত হয়রানির গল্পের বাইরেও যখন ডেটা বিশ্লেষণ করা হয়, তখন আরও একটা বেশ চিন্তার প্যাটার্ন সামনে আসে। একটা প্যাটার্ন যা সরাসরি পক্ষপাতিত্বের দিকেই ইঙ্গিত করে। যেমন ধরুন, রানীনগর নির্বাচনী এলাকার এই ডেটাটা। এখানে একই সফটওয়্যার, একই নিয়মকানুন ব্যবহার করা হয়েছে।
কিন্তু হিন্দু প্রধান বুথগুলোতে যেখানে মাত্র 3% ভোটারকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখানে মুসলিম প্রধান বুথগুলোতে এই সংখ্যাটা ৩৫ থেকে ৫৮% পর্যন্ত, মানে প্রায় ১৯ গুণ বেশি। একই সফটওয়্যার, অথচ ফলাফল এতটা আলাদা। আরেকটা তথ্য খুব গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে যত সন্দেহভাজন ভোটার পাওয়া গেছে তার মধ্যে ৪২% এসেছে মাত্র ৩টে জেলা থেকে। আর এই জেলাগুলোর বিশেষত্ব হল, গত নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এখানে খুব অল্প ভোটের ব্যবধানে জিতেছিল। এই বিষয়টা কিন্তু অনেক প্রশ্নের জন্ম দেয়। সুতরাং অভিযোগগুলো কিন্তু শুধু নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে নয়, আরও অনেক গুরুতর অভিযোগও সামনে এসেছে। যেমন, অন্য রাজ্য থেকে বেআইনিভাবে ভোটারদের নাম ঢোকানো হয়েছে, স্বচ্ছতা রাখার বদলে ফাইনাল ভোটার লিস্ট এমনভাবে পিডিএফ হিসেবে পাবলিশ করা হয়েছে যা সার্চ করা যায় না, যাতে কেউ এটা বিশ্লেষণ করতে না পারে। এমনকি অনেক অফিসার নাকি লিখিত নির্দেশের বদলে হোয়াটসঅ্যাপে নির্দেশ পাচ্ছিলেন। মানে পুরো প্রক্রিয়াটা নিয়েই একটা বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। তো যখন লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার প্রশ্নের মুখে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এখন কি হবে? যারা ক্ষতিগ্রস্ত তাদের সামনে রাস্তাটা কি? ব্যাপারটা কিভাবে এগিয়েছে তার একটা টাইমলাইন দেখি। নভেম্বর ২০২৫-এ এই এসআইআর প্রক্রিয়া শুরু হয়। ২৮শে ফেব্রুয়ারি ২০২৬-এ ফাইনাল লিস্ট বেরোয়। তারপর ২রা এপ্রিল মালদায় সেই প্রতিবাদের ঘটনা ঘটে। আর এখন এই মামলাটা সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে, যেখানে ১৩ই এপ্রিল এর শুনানি হওয়ার কথা। অর্থাৎ লড়াইটা এখন আইনি পথে গড়িয়েছে। কিন্তু আইনি পথে যাওয়াটাও সহজ নয়। এখনও পর্যন্ত ২ লক্ষের বেশি আপিল জমা পড়েছে। কিন্তু সূত্রের খবর অনুযায়ী তার মধ্যে মাত্র ২টি মামলার শুনানি হয়েছে ট্রাইব্যুনালে। মানে প্রতিকার পাওয়ার যে ব্যবস্থা, সেটা বিপুল চাপের মুখে প্রায় অকেজো হয়ে পড়েছে। তাহলে পশ্চিমবঙ্গের যাদের নাম বাদ পড়েছে তারা কি করতে পারেন? তাদের জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, যদিও পথটা সহজ নয়। প্রথমত, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিজের বুথের লিস্টের নামটা চেক করতে হবে। নাম না থাকলে ইসিআই পোর্টালে গিয়ে অনলাইনে আপিল করতে হবে। এর পাশাপাশি নিজের এলাকার এসডিএম, এসডিও বা ডিএম অফিসে গিয়ে একটা অফলাইন আপিলও জমা দেওয়া দরকার। এরপর ট্রাইব্যুনালের শুনানির জন্য অপেক্ষা করতে হবে। এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একটা ভোট, যা গণতন্ত্রের ভিত্তি, তার মূল্য কি থাকে যদি একটা সফটওয়্যারের সামান্য ভুলে বা গ্লিচে সেটা মুছে যেতে পারে? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে।